বক্সা জঙ্গলের নিস্তব্ধ রাত কাটিয়ে ভোরের অন্ধকারেই আমরা বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চারপাশ তখনও ঘুমিয়ে, কোথাও কোথাও দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কালো অবয়ব, আবার কোথাও চা বাগানের অন্তহীন সবুজ সমুদ্র। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম 4:30, তখন প্রায় 4:30 বাজে। হোমস্টেকে রাত্রেই বলে দিয়েছিলাম, সে কারণে আগের দিনই রাত্রে সমস্ত পেমেন্ট করে দিয়েছিলাম। আর ওরাও বললো যে চাবি রেখে দিয়ে যেতে। আমরা দরজায় মানে রুমে চাবিটা রেখে দিয়ে আমরা জাস্ট প্রায় অন্ধকার তখন ছিল, 4:30 দিকে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন অনেকটাই আশা হয়ে গেল। এখন আমাদের ঘড়িতে 5:40 হয়ে এলো, ঘড়িতে প্রায় 1 ঘন্টা আমরা চলে এসেছি আসাম বর্ডারের কাছাকাছি। আমাদের হোমস্টে থেকে আমাদের গুয়াহাটির দূরত্ব দেখিয়েছিল 310 কিলোমিটার। তো আজকে ওখানে প্রথম টার্গেট কামাখ্যা টেম্পল দেখার। প্রথমে আমরা হোটেলে চলে যাব, যদি ওখানে চেক ইনটা একটু পরে, প্রায় দেখলাম 1টার সময় চেক ইন আছে, কিন্তু যেতেও আমাদের 5-6 ঘন্টা সময় লেগে যাবে। হয়তো আমরা রাস্তায় দাঁড়াবো বা মাঝে কোথাও, তারপর চেক ইনে ঠিক টাইমেই পৌঁছে যাব। তারপর সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের ইচ্ছা আছে কামাখ্যা টেম্পলে যাওয়া। আর তারপর আজকে রাতটা থেকে যাব আমরা গুয়াহাটিতে, ওখানে একটা হোমস্টে বুক করেছি, তো সেখানে আমরা থাকবো। তো দেখিয়ে দেবো আপনাদের কোথায় থাকলাম। এটা পশ্চিমবঙ্গ, এই ট্রাকটা আমাদের আগেই আসছিল। আমরা আসাম ঢুকে পড়লাম। এই জায়গাটার নাম শিমুল টাম্পু, দেখলাম এক জায়গায় লেখা রয়েছে। ফুলবাড়ি 162, ধুবড়ি 57, আর পড়া গেল না, যাই হোক। তবে আসামের একটা বেশ ভালো লাগছে, যেটা হচ্ছে 4 লেন যে রাস্তাটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে, এর মাঝে যে অংশটা রয়েছে, দুটো রাস্তাকে ভাগ করছে, এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ এরা লাগিয়েছে। মানে সেটা পরিত্যক্ত হয়ে পড়ে নেই, নানা রকম রং বেরঙের ফুল। আমি যেতে গিয়ে আবার যখন দেখব সেটা দেখাচ্ছি আপনাদের। পশ্চিমবঙ্গ পেরিয়ে আমরা প্রবেশ করলাম আসামে। ব্রহ্মপুত্রের দেশ, সবুজের দেশ, বৈচিত্র্যের দেশ। আসামের মাটিতে পা রাখার পর থেকে যেন প্রকৃতির রূপ আরও বদলে গেল। আমাদের গাড়ি এগিয়ে চলেছে প্রশস্ত জাতীয় সড়ক ধরে। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় বিস্তীর্ণ সবুজের সমারোহ। সকালবেলা একটু চা খাওয়ার ইচ্ছা হলো। আমরা দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে একটি চায়ের দোকানে। রোদ সেরকম নেই, গরমও নেই, একটা সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার আমরা পাচ্ছি, ভালো লাগছে। রাতটা একটু ঘুমিয়ে না শরীরটা ঠিক হয়েছে। ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, কালকে আমাকে রাত্রে ক্যালপল খেতে হলো, শরীরটা খুব খারাপ লাগছিল। হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেল রাত্রে। শরীর ঠিক আছে? পেট বমি? হ্যাঁ, বমি ওষুধটা দিয়ে দেবো। এমনি শরীর ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? ঘুমিয়েছিস রাত্রে? ঘুমিয়েছিস? কতটা ঘুমিয়েছিস? 11টায় শুয়েছি, 4টায় 5 ঘন্টা ঘুমিয়েছি। আবার আমরা এগিয়ে চললাম। গাড়ির জানালা খুলে দিলেই ভেসে আসছে স্নিগ্ধ বাতাস। সেই বাতাসে মিশে আছে ভেজা মাটির গন্ধ, সবুজ পাতার সুবাস, আর দূরের অরণ্যের রহস্যময় আহ্বান। শহরের কোলাহল থেকে বহু দূরে এই পথ যেন নিজেই একটি ভ্রমণ গন্তব্য। সকালে যখন আলিপুরদুয়ার থেকে বেরিয়েছি তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, তখন বুঝতে পারিনি। মানে রীতিমতো গায়ে শীতের পোশাক পরতে হয়েছিল, তো প্রচণ্ড গরম লাগছিল। গাড়ির ভিতরে তো বুঝতে পারছিলাম না, কিন্তু নিচে নেমে দেখছি যে রীতিমতো গরম, মানে ঘাম হচ্ছে। মে মাস চলছে, তো ঠান্ডাটা মানে সেভাবে তো থাকার কথা নয়। একটু দাঁড়ালাম, অনেকক্ষণ চলছে, একটু চাটা একটু টিফিন করব। যতই আমরা গুয়াহাটির দিকে এগিয়ে চলেছি ততই সভ্যতার স্পর্শ যেন স্পষ্ট হয়ে উঠছে। রাস্তার পাশে আধুনিক শহরের চিত্র ফুটে উঠলেও প্রকৃতি এখনও তার নিজস্ব সৌন্দর্য অটুট রেখেছে। দূরে ব্রহ্মপুত্র উপত্যকার বিস্তৃতি আর আকাশ জুড়ে ভেসে বেড়ানো মেঘ যেন এই যাত্রাকে আরও মনোরম করে তুলেছে। এভাবেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য নীলাচল পাহাড়ের কোলে অবস্থিত মা কামাখ্যার পবিত্র ধামের দিকে। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো একদম নীলাচল পাহাড়ের পাদদেশ বলতে পারেন। এখনও মাটি অনেক নিচে, মাটি থেকে বেশ কিছুটা মানে পাহাড়ের একটা অংশ পর্যন্ত আমরা উঠেছি।
রাস্তাটা এই দিক থেকে নিচ থেকে পাহাড়ের উপর উঠেছে, সোজা এই পথে চলে গেছে একদম কামাখ্যা মায়ের মন্দির। আর ঠিক এইখান থেকে বাঁক নিয়ে একটা ছোট্ট রাস্তা এবং ভীষণ উঁচু এই রাস্তাটা। আমি জানি না কতটা আমি বোঝাতে পারছি আপনাদের, যদি এখান থেকে দেখা যায়। সোজা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে গাছের মতো, এটা পুরোটাই পাহাড়ের উচ্চতা, একদম ওই পাহাড়ের মাথায় রয়েছে কামাখ্যা মায়ের মন্দির। আমরা এখানে নীলাচল নামে একটি হোমস্টেতে ছিলাম। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। অনেকগুলো ফ্যামিলি কিন্তু থাকতে পারবে। হোমস্টে দেখালাম, একটু রুম ট্যুর করিয়ে দিই। ভালো লেগেছে? পাহাড়ের কাছে খুব সুন্দর। আর এই আমাদের গাড়ি, যে গাড়িটাতে আমরা বহরমপুর থেকে সোজা এসেছি আসাম, একদম পাহাড়ের গায়ে হচ্ছে এখানে হোমস্টে। এই আমাদের রুম, আর রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। রুমটা সত্যি খুব ভালো, বাথরুমের দিকের অংশ, এখানে ড্রেস চেঞ্জ করার একটা স্পেস ছিল, প্লাস হচ্ছে এই দিকটা হচ্ছে বাথরুম। এখন আমরা চলেছি কামাখ্যা টেম্পলে। একটা ভুল ধারণা ছিল যে পাহাড়ে টোটো উঠতে পারবে না, দার্জিলিংয়ে গিয়ে কোনো টোটো দেখতে পাইনি, কিন্তু এবার আসামে কামাখ্যায় এসে দেখলাম টোটো পাহাড়ে উঠছে। যে একটা ভুল ধারণা ছিল সেটা কিন্তু পরিষ্কার হলো, টোটোর কিন্তু এখন ক্ষমতা প্রচুর। সামনে অপেক্ষা করছে ইতিহাস, পুরাণ, আধ্যাত্মিকতা আর এক অনন্য অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা এক বিস্ময়কর অধ্যায়। কামাখ্যা মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন। পুরাণ অনুযায়ী যখন রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন, তখন শোকাহত মহাদেব তার দেহ কাঁধে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু করেন। সেই সময় ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন, যাতে মহাদেবের ক্রোধ প্রশমিত হয়। বিশ্বাস করা হয় দেবী সতীর যোনি বা গর্ভস্থান এই নীলাচল পাহাড়েই পতিত হয়েছিল। সেই কারণে কামাখ্যা ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং সর্বাধিক পূজিত শক্তিপীঠ হিসেবে পরিচিত। এখানে ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকান আছে, যে আপনারা পুজো দিতে চাইলে এই সমস্ত দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। এখানেই পাশে একটা দোকানে আমরা জুতো রাখলাম মন্দিরের ঠিক আগেই, আর এই ডালা সাজিয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরে যাব। উপরে উঠলেও আপনাদের কিন্তু কোনো কষ্ট হবে না। অবশেষে আমরা সেই কামাখ্যা মন্দিরে প্রবেশ করেছি। বহুদিনের একটা ইচ্ছা ছিল এই কামাখ্যা মন্দিরে কবে আসব, আজকে কিন্তু সেই মন্দিরে এসে পৌঁছে গেছি। একটা দারুণ একটা অনুভূতি। কেমন লাগছে তোর? ভালোই লাগছে। হ্যাঁ, মানে একটা স্বপ্ন ছিল যে আসামের এই কামরূপ কামাখ্যা মন্দিরে আসার, মন্দির চত্বরে প্রবেশ করতে একটা অদ্ভুত অনুভূতি খেললো ভিতরে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। একটা দারুণ অনুভূতি। হ্যাঁ, এইটাই। মন্দিরের বর্তমান কাঠামো মূলত ১৬০০ শতকে নির্মিত। কোচ রাজা নরনারায়ণ এবং তার ভাই চিলারায় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দির পুনর্নির্মাণ করেন। পরবর্তীকালে অহোম রাজাদের পৃষ্ঠপোষকতায় মন্দিরটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে। কামাখ্যার সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখানে দেবীর কোনো মূর্তি নেই। গর্ভগৃহের গভীরে একটি প্রাকৃতিক পাথরের ফাটল রয়েছে, যা সর্বদা জলাসিক্ত থাকে। সেই স্থানকেই দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের বিশ্বাস এখানেই বিরাজ করছেন আদ্যাশক্তি মহামায়া। প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় বিখ্যাত অম্বুবাচী মেলা। এই সময় বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা ঋতুমতী হন। কয়েকদিন মন্দির বন্ধ থাকে এবং পরে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় দর্শনের জন্য খুলে দেওয়া হয়। এই উৎসবকে ঘিরে সমগ্র ভারত থেকে সাধু, তান্ত্রিক ও ভক্তদের সমাগম ঘটে। নীলাচল পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালে দেখা যায় বিশাল ব্রহ্মপুত্র নদ, দূরে গুয়াহাটি শহর, আর চারিদিকে সবুজ পাহাড়ের সারি। আধ্যাত্মিকতা ও প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। কামাখ্যার প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস, পুরাণ, বিশ্বাস এবং প্রকৃতির যেন এক সূত্রে গাঁথা।
হাজার বছরের ঐতিহ্য বহন করে আজও এই মন্দির কোটি কোটি মানুষের কাছে শক্তি, ভক্তি এবং আশার প্রতীক হয়ে রয়েছে। মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে আমরা ফিরতে শুরু করলাম, কিন্তু নীলাচল পাহাড়ের সেই রহস্যময় পরিবেশ, মন্দিরের ঘণ্টাধ্বনি আর ব্রহ্মপুত্রের শান্ত প্রবাহ দীর্ঘদিন আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।